নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে, যে অভিজ্ঞতা আজকে তোমরা শুনলে কোথাও গিয়ে বলবে যে বাস্তবে এরকম হয়, সত্যিই হয়। আজকে যিনি ঘটনাটা আমাকে শেয়ার করেন, অনেকবার করে উনি আমাকে বলেছেন যে দিদি ভাই, আমি এর আগে অনেক জায়গায় ঘটনা, এই যে আমাদের লাইফ, আমাদের জীবন নিয়ে যে ঘটনাটা আছে, এখানে এমন কিছু জিনিসও হয় যেটা বাইরের কেউ জানতে পারে না। এই ঘটনাটা আমি অনেক কাউকে বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার ঘটনাটা নেয়নি। আজকে দিদি ভাই আপনাকে আমি ঘটনাটা শেয়ার করছি। উনি রীতিমতো কাঁদছিলেন যখন উনি আমাকে ঘটনাটা পাঠান। বলেন, আমরা এমন একটা জায়গায় থাকি যেখান থেকে আমাদের জীবনযাত্রাটা বাইরের সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। আজকে এই ঘটনাটাই আমি শেয়ার করব। যদি আপনি এই ঘটনাটা দিদিভাই শোনান, তাহলে সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ঘটনাটা শুনবো। যিনি ঘটনাটা পাঠান, ওনার কিন্তু নাম আজকে আমি এখানে প্রকাশ করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো আমরা যে ঘটনাটা আজকে শুনবো, এই ঘটনাটা সাধারণ কোনো জায়গার ঘটনা না। এই ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের কলকাতার পতিতালয়ের একটি যৌনকর্মীর নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমাদের দিদিভাই বলেই ওনাকে আমি সম্বোধন করব। দিদিভাই বলেন যে আমি এখানে আসি প্রায় ৩৫ থেকে ৩৭ বছর হয়ে গেল। আমার এখানে কর্মজীবন, আমি এখানে পড়ে আছি। এর পেছনেও অনেক ঘটনা আছে, সেই ঘটনাটাও আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরব। তবে হ্যাঁ, আমাদের যিনি দিদিভাই কলকাতা পতিতালয় থেকে ঘটনাটা শেয়ার করেন, দিদিভাই এইটুকুনি বলেন, আমাদের এখানে নিজস্ব কোনো নাম থাকে না। আমরা এখানে কখনোই নিজেদের নামে কখনোই ডাকতে পারি না। আমরা যখন এখানে আসি, আমাদের নামটা পুরোটাই পরিবর্তন হয়ে যায়। আমি যখন আজ থেকে প্রায় ৩৫ থেকে ৩৬ বছর আগে যখন এই কলকাতায় পা দিই, তখন আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক কলকাতার শুরু যখন আমার জীবনটা হয়, আমি এখানে আসার পর অনেক কাউকে দেখতাম যারা বাইরে থেকে হাসি মুখে কাজ করত, সবার সাথে গল্প করত, কথা বলতো, কিন্তু দিনের শেষে একা তারা নেশা যখন করত অনেক কাঁদতো। তাদের কান্না আওয়াজ কেউ শুনতে পেত না, তারা কিন্তু হাউ মাউ করে কাঁদতো, বলতো যে এই জীবন আমাদের ভগবান ভালো লাগে না, নয় আমাদের এখান থেকে নিয়ে নাও, আর নয় আমাদেরকে মেরে ফেলো, আমাদের মৃত্যু দাও। এতটাই করুণ যারা এরকম জায়গায় কাজ করে, যারা যৌনকর্মী হয়, তাদের জীবনটা কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো কখনোই থাকে না, হয় না, হতে পারে না। কারণ তারা বাইরে বেরিয়ে গিয়েও যদি ভাবে যে না, আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি নতুন করে জীবন, নিজের সংসার শুরু করব, নিজের জীবনটাকে চালনা করব, কিন্তু সেটাও তারা পারে না, সমাজ তাদের বাঁচতে দেয় না। তো যাই হোক, দিদিভাইয়ের কথা মতো এবার ঘটনাটা বলি। আমাদের দিদিভাই বলেন, ম্যাডাম, আমি এখানে যখন আজ থেকে প্রায় ৩৫-৩৬ বছর আগে কলকাতায় প্রথম পা দিই, আমি কিন্তু জানতাম না যে এই জায়গাটা একটা যৌনকর্মীর জায়গা, যেখানে অনেক যৌনকর্মী কাজ করে। কিছু যৌনকর্মী থাকে যারা নিজেদের ইচ্ছায় এখানে আসে, আর কিছু যৌনকর্মী থাকে যারা অবহেলিত, অসহায়, যাদের বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে, যারা এখানে থাকতে বাধ্য। আবার অনেকে আছে যারা নিজেদের ইচ্ছায় এখানে এসে রয়েছে, তারা বাড়ি ফিরতে কোনোদিনই চায় না। আজকের আমাদের ঘটনাটা দিদিভাই বলেন যে ম্যাডাম, আমি কলকাতায় যখন আসি না, তখন আমি কলকাতাকে চিনতামও না, তখন আমার বয়সটা অনেক কম। আমি একজনকে খুব ভালোবাসতাম। আমার বাড়ি ছিল
বিহারের কোনো একটা জেলায়, এখানে নয় নাই বললাম। দিদিভাই বলেন, আমি যাকে ভালোবাসতাম সেই ছেলেটা দিনমজুরি কাজ করত বিহারেই। আমি দীর্ঘদিন ছেলেটাকে চিনতাম, ভালো লাগে। ও আমাকে বলল যে দেখ, তুই চল আমার সাথে কলকাতায় যাবি, ওখানে গিয়ে লোকের বাড়িতে তুই কাজ করবি, আর আমি কলকাতায় অনেক কাজ, একটা কাজ ঠিক আমি জুটিয়ে নেব, যাবি আমার সাথে? আমি ওকে বললাম যে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, কেন যাব না তোর সাথে? তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি তোর সাথে যাব। ভালোবাসায় যেটা হয়, চলে আসে হাত ধরে। বাড়িতে দিদিভাইয়ের শুধু বৃদ্ধ মা ছিল, তাকে ছেড়েই চলে আসে, কারণ সেই বৃদ্ধ মা ছিল সৎ মা। খুব মারতো, খেতে দিত না, চুল ধরে মারতো, যেটা অসহ্য লাগতো দিদিভাইয়ের জীবনে, যে চুল ধরে তাকে ছোটবেলা থেকে মার সহ্য করতে হতো, এত মারতো। পাড়ার প্রতিবেশী কেউ কোনো রকম প্রতিবাদ করতো না। আজ থেকে বুঝতে পারছো, 35 বছর 36 বছর আগে বিহারের মতো জায়গায় কি কে প্রতিবাদ করবে? এখনো আমাদের চারপাশে এমনও কাজ হয় যেগুলো আমরা প্রতিবাদ করতে সাহস পাই না, অনেক রকম অসুবিধার কারণে। যদি আমাদের কোনো প্রবলেমে পড়তে হয় তার জন্য। সেখানে আমাদের দিদিভাই তো তখন অনেক ছোট, সেই ছেলেটার হাত ধরে দিদিভাই চলে আসে কলকাতায়। বলে আমি কলকাতায় আসার পর একটা ভাড়া বাড়িতে থাকতাম। ভাড়া বাড়িটা ছোট্ট হলেও আমার একটা সুন্দর সংসার ছিল। আমি হাঁড়ি কড়াই বাসনপত্র যাবতীয় জিনিস কিনে নিয়ে আসি, ওখানে আমি সংসার করতাম। আমার সাথে প্রত্যেক দিন আমি যার হাত ধরে আসি খুব ভালো ব্যবহার করতো। সকালবেলা বেরিয়ে যেত, রাতের বেলা ফিরতো। আমি একা মেয়ে মানুষ, কলকাতা শহরে একা একা থাকতাম। আমার ভয় লাগলেও তবুও আমার ওই বিহারের ছোট্ট একটা জেলায় যেই কষ্টে যেই পরিস্থিতিতে দিন কাটিয়েছি, সেখান থেকে আমি খুব ভালো ছিলাম। আস্তে 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 প্রায় 2 মাস কাটে। যতদিন যাচ্ছিল আমি যা হাত ধরে আসি, সে আমাকে নানা রকম ভাবে অত্যাচার করতে শুরু করে। আমি তাকে বলতাম যে তুমি তো আমাকে নিয়ে আসলে ভালোবেসে, তাহলে আজকে এরম কেন করছো? আর আমাকে তো তুমি বলেছিলে যে বাবুদের বাড়ি কাজে লাগিয়ে দেবে, তাহলে তুমি আমাকে বাবুদের বাড়ি কাজে লাগিয়ে দাও, আমি সেখানে নয় কাজ করব, সংসারে আমি টাকা দেব, অশান্তি কেন হবে? একমাত্র অশান্তি ছিল সংসারে টাকার জন্য। কলকাতার মতো শহরে কি করে নিজেদের জীবনযাত্রা কাটাবো, কিভাবে চলবো দুমুঠো খেয়ে? আর তার উপরে থাকতাম একটা ছোট্ট ভাড়া বাড়িতে, সেখানেও টাকা দিতে হতো। কিন্তু ওই সময় টাকার মূল্য, যদিও অনেক ভাড়া কম ছিল, কিন্তু টাকার মূল্যটাও ভালো ছিল। যেরকম সময় সেরকম পরিস্থিতি। তখন আমি যার হাত ধরে আসি, ও আমাকে বলল, দেখ আমি চেষ্টা করছি তোকে ভালো কোনো জায়গায় কাজের জন্য লাগিয়ে দেওয়ার, কারণ তোকে তো দেখতে খুব সুন্দর, তুই ভালো জায়গায় কলকাতায় চাকরি পেয়ে যাবি জানিস। আমি বললাম, চাকরি? আমার মতো মেয়ে একটা বিহারের ছোট্ট জেলা থেকে উঠে এসছি, চাকরি করব? কলকাতার মতো জায়গায় এত মেয়ে রয়েছে, সুন্দর সুন্দর এত বউরা রয়েছে যারা পড়াশোনা জানে, আমি তো মূর্খ। হ্যাঁ, তবে নামটা আমি লিখতে পারি। সঠিকভাবে যদি কেউ বলে যে তোমার জেলার নামটা বলো অথবা লেখো, আমি তো সেটাও পারবো না। তখন যার হাত ধরে আসি, ও আমাকে বলল, আরে চিন্তা করছিস কেন? তোর যে রূপ আছে, তোর যে শরীর আছে, তাতেই চলবে। দরকার কি আছে পড়াশোনার? এমন কাজে তোকে লাগাবো যেখানে পড়াশোনার কোনো মূল্য নেই, পড়াশোনা লাগবে না, তোকে দিয়েই কাজ চলে যাবে। তখন দিদিভাই বলে, আমি এতটাই ছোট আর এতটাই অবুঝ ছিলাম, আমি বুঝতে পারিনি ওর কথার কোনো টান। তারপর 2 মাস কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে দুপুরবেলা, ও সচরাচর আসে না, সেদিনকে এসে বলল, আরে কি করছিস? আমি বললাম, আরে তুমি? বললো, তাড়াতাড়ি রেডি হ, তোর জন্য একটা দারুণ কাজ আমি তৈরি করে এসছি। আমি বললাম, কাজ তৈরি করে এসছো? কোথায়? বললো, চল না তুই রেডি হ। আমি একটা সালোয়ার কামিজ পরলাম। তখন ও আমাকে বলল, আরে কিছু জামা কাপড় তো নিয়ে নে ব্যাগে, নাহলে পারে তুই তো প্রত্যেকদিন আসা যাওয়া করতে পারবি না,
কলকাতা থেকে একটু ভেতরে। আসলে যেই বাবুদের বাড়ি তোর জন্য কাজ ঠিক করেছি, সেই বাবুরা বলেছে তোকে ওখানে থেকে কাজটা করতে হবে, তুই বাড়ি আসতে পারবি না। তখন আমি বললাম, না, ওরকম কাজ করব না। আমি তোমাকে ছেড়ে ওরকম পরের বাবুদের বাড়িতে পড়ে থাকতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি তো তোমাকে ভালোবেসে এসেছি, আমি তোমার সাথেই থাকবো। তখন আমাকে ও বলল, আরে চিন্তা করছিস কেন, আমি তো তোর সাথে থাকবো। জানা কদিন তুই কাজটা করে আয়, মোটা একটা টাকা পাবি, তারপর আমি গিয়ে তোকে নিয়ে চলে আসবো, যা। আমি ওর কথা শুনে কাঁদতে কাঁদতে, আমার একটা ছোট্ট ব্যাগ ছিল, ওই বাজারের ব্যাগ, সেরকম কোনো দামি ব্যাগ না, যেই ব্যাগটা আমি বিহার থেকে নিয়ে এসেছিলাম, জামা কাপড় ওই ব্যাগেই আমি জামা কাপড় সব ভরলাম। তখন আমাকে বলল, তোর যা সাজগোজের জিনিস আছে সেগুলোও নিয়ে নে। আমি বললাম, লোকের বাড়ি কাজ করতে যাব, বাবুদের বাড়িতে সাজবো কোথায়? তখন বললাম, নিয়ে নে না, নিয়ে তো চল, যদি বাবুরা কোনো সময় বলে যে চলো আমাদের সাথে ঘুরতে, তাহলে তুই সেজে যাবি, নিয়ে নে। আমি তখন অল্প বয়স, অনেক ছোট, সেরকম স্বাবলম্বী তো না। আমি ওর কথা শুনে সব গুছিয়ে নিলাম। ছিল একটা টিপের পাতা, আর ঠোঁটে দেওয়ার একটা লিপস্টিক ছিল, আর একটা ক্রিম ছিল, নিলাম, আর একটা কাজল। ও বলল চল। ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পথ রাস্তা ধরে কলকাতার হাঁটিয়ে আনে, তারপর ওখান থেকে বাসে তুলে একটা ছোট্ট গলির ভেতর ঢোকায়, যেই গলিটা আমার দেখেই খুব ঘৃণা লাগছিল। হতে পারি আমি বিহারের একটা ছোট্ট জেলার মেয়ে, কিন্তু এত নোংরা পরিবেশে কোনোদিন মানুষ হইনি। হতে পারি আমরা গরিব, হতে পারি অশিক্ষিত, হতে পারে যে আমি প্রত্যেক দিন আমার সৎ মায়ের হাতে মার খেয়েছি, কিন্তু এরকম নোংরা জায়গা আমার দেখেই গা গিনগিনিয়ে উঠল। আমাকে ও বলল, আরে এরকম করছিস কেন, এখানে কলকাতা শহর, এখানেই তো বড় বড় বাবুদের উঁচু উঁচু বাড়ি, এখানে থাকবি, কাজ করবি, তোকে মানুষে চিনবে। আমি শুধু বললাম, আমি কাজ করব, মানুষে চিনবে কেন, তুমি কি বলছো? তখন বললে, আরে তুই বেশি কথা বাড়াস না, চল। আর হ্যাঁ, যেখানে নিয়ে যাব না, ওখানে দেখবি অনেক মেয়ে আছে, আসলে ওই বাবুদের অনেক মেয়ে আছে, তো ওখানে তোকে থাকতে হবে। আর সব থেকে বড় কথা, তুই কিন্তু আমার সাথে যে যাচ্ছিস, তুই বেশি কথা বলবি না, চুপচাপ থাকবি, বুঝেছিস? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কবে কবে আসবে তুমি বলো। তখন ও আমাকে বলল, আরে আমি আসবো, আমার চিন্তা কেন করছিস? আমি তখন ওর হাতটা জড়িয়ে ধরলাম, হাতটা জড়িয়ে ধরে বললাম, কি গো, আমার না খুব ভয় করছে, তোমার সাথে থাকলেই ভালো লাগতো, তুমিও এখানে থাকো না, আমি না ওদের বলবো যে তুমিও আমার সাথে থাকবে। তখন ও বলল, খবরদার কোনো কথা বলবি না, চুপচাপ আমার সাথে চল, ঠিক আছে? কোনো কথা বলবি না, বেশি যদি কথা বলিস কোনোদিন আমার এই মুখ দেখতে পারবি না, এই মুখটা দেখে নে, এরপর আর দেখতে পারবি না। আমি ভয়তে তখন চুপ করে গেলাম। বেশ 5 থেকে 10 মিনিট হাঁটার পর একটা ছোট্ট ঘর, যেই ঘরটা আমার জীবনে প্রথম দেখা, আমার সর্বনাশের একটা প্রতীক, সেই ঘরটায় আমাকে নিয়ে যায়। ওখানে একজন ভদ্রমহিলা, প্রথমে তাকে ভদ্রমহিলা বলেই আমার মনে হয়েছিল, সেরমভাবেই ঘটনাটা আমি শেয়ার করছি। একজন ভদ্রমহিলা বসে রয়েছে একটা চেয়ারের মধ্যে, আমাকে দেখে বলল, আরে বেশ সুন্দর দেখতে তো, সুন্দর কাটিং, চোখের নাকের মুখের চেহারাও বেশ ভালো, গায়ের রংটাও ফর্সা, একদম পাকা পিয়ারা, নিয়ে আয় ওকে। ওনার কথা বলার টান আমার শুনে খুব খারাপ লাগলো। বুঝতে পারলাম যে এরকম করে কোনো কলকাতার বাবুদের বাড়ি কাজ করতে আসলে তাদের বউরা এরকম করে তো বলবে না, এখানে এত মেয়ে আছে। যাই হোক, বেশি তো বুঝি না, যার সাথে গেছি সে বলেছে কথা বলবি না, তাহলে আমার মুখ কোনোদিন দেখতে পারবি না, তার জন্য চুপ করে থাকলাম। তারপর আমাকে ওনার কাছে নিয়ে যাওয়া হলো। সেই মহিলা উঠে দাঁড়িয়ে আমার সারা শরীর, পা থেকে মাথার চুল পর্যন্ত ঘুরে ঘুরে দেখছে। আমার খুব বিরক্ত লাগছে, এরকম করে কেন দেখছে আমাকে, আমার খুব বিরক্ত লাগছে। তারপর আমাকে বলল, এই তোর নাম কি রে? আমি তখন বললাম, আমার নাম পূজা।
এখানে আমি কাল্পনিক নামটা ব্যবহার করছি দর্শক বন্ধুরা। তখন বলছে, বাহ, তোর নামটা বেশ ভালো তো, তবে দেখ এখানে কিন্তু তোর নিজের নাম চলবে না, এখানে তোর এরকম কাউকে ভালো লাগে, হিন্দি বই দেখিস দেখিস? তখন আমি বললাম, হ্যাঁ আমি দেখি হিন্দি বই, আমার রেখাকে খুব ভালো লাগে। তখন বলল, তাহলে তোর নাম আজ থেকে রেখা। তখন আমি বললাম, আমার নাম রেখা? আমার নাম তো পূজা। বলল, না, আজ থেকে তোর নাম রেখা, তোকে আজ থেকে আমরা রেখা বলে ডাকবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, রেখা বলেই ডাকবেন আমাকে। তখন একজনকে এই জয়া করে ডাকলো। জয়া বলে একটি মেয়ে ছুটে আসলো, এসে আমাকে বলল, এই রেখা আমার সাথে চল। আমি বললাম, তোমার সাথে কেন যাব? বলল, তোকে বললাম না আমার সাথে চল। তখন ওই যে ভদ্রমহিলা বলল, এখানে থাকতে গেলে না বেশি কথা বলতে নেই, এখানে বেশি কথা বলবে না, বুঝেছো? যেটা আমরা বলবো সেরকম ভাবে চলবে, যাও ওর সাথে যাও, ওর নাম জয়া, ঠিক আছে? আর তোমার নাম আজ থেকে রেখা, তুমি কিন্তু পূজা বলে কাউকে পরিচয় দেবে না, তোমার নাম রেখা। যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে এর মাসুল গুনতে হবে। আমি চুপ করে তাকিয়ে থাকলাম, যার সাথে আমি গেছি তার দিকে। তখন ও আমাকে বলল, যা যা বলছে চুপ করে কর, এত কথা বলবি না, তোকে বলেছি না যদি বেশি কথা বলিস তুই আমাকে আর দেখতে পারবি না, এই মুখটা সারা জীবনের মতো ভুলে যেতে হবে, যা যেরকম বলছে সেরকম কর, চুপ করে যা। কানে কানে আমার বলল। ওর কথাটা শুনে চুপ করে চলে গেলাম জয়া নামক মেয়েটির সাথে ভেতরে। একটা ছোট্ট ঘর আমাকে নিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি তোর এই জামাটা খুলে ফেল। আমি বললাম, জামা খুলে ফেলবো কেন? বললো, হ্যাঁ এখানে কাজ করতে গেলে জামা খুলতে হবে। আমি বললাম, এখানে কাজ করতে গেলে জামা খুলতে হবে কেন? বলছে, হ্যাঁ তুই জামা খোল আর তাড়াতাড়ি যা, ওখানে দেখ একটা কলপার রয়েছে, ওখানে গিয়ে গামছা এনেছিস? আমি বললাম, হ্যাঁ। বললো, তাড়াতাড়ি স্নান করে গামছা জড়িয়ে এসে এখানে কিছু পোশাক দেওয়া রইলো, এগুলো পরে নিবি। আমি গেটটা বন্ধ করে গেলাম বাইরে দিয়ে। আমি তখন কাঁদতে শুরু করলাম, কাঁদতে কাঁদতে বললাম, এমা এরম করে আমাকে রেখে যাচ্ছ কেন তোমরা? আমি নতুন জায়গা, আমি তো কিছু চিনি না, আমি আমার ভালো লাগছে না, আমার খুব লজ্জা করছে, আমার ভয় করছে, আমাকে একবার ওর সাথে দেখা করতে দাও, আমি যার সাথে এসছি ও তোমার স্বামী হয়। তখন ধর তোর স্বামী নিকুচি করেছে, এখানে তোকে দিয়ে গেছে তোর স্বামী নাও, বুঝেছিস? আমি বললাম, কি মানে? তখন বললো, মানে পরে বুঝবি, তাড়াতাড়ি যা, রেডিটা হ, নালে ওই যে মাসি বাইরে ছিল সেই মাসি না এসে চুলি মুটি ধরে পিটাবে। ওই যে চুলি মুটি, চুলের মুঠ, এটা আমার ছোট থেকে আমার জীবনে লেগেই ছিল। সেই ভয়তে সব ভুলে গিয়ে ওই জয়ার কথা মতো তাড়াতাড়ি স্নান করে আমি যেই একটা শাড়ি দিয়ে যায় সেই শাড়ি পরে আমি বসে আছি। কিছুক্ষণ পর আমি দরজা খোলার শব্দ পাই, ভাবলাম পাছে আমার মনে হয় ও এসছে। যখন দরজাটা খোলে আমি ঘুরে যখন তাকাই তখন দেখলাম যে না, একজন কালো লম্বা মোটা কি বিচ্ছিরি বিদঘুটে তার চেহারা কাকু টাইপের একটা লোক এসে আমাকে বলছে, কিরে তুই আজকে নতুন নাকি এখানে? অনেক টাকা দিয়েছি আজকে তোকে, আমি টাকা দিয়ে আজকের জন্য কিনে নিয়েছি, আজকে রাতে আমি তোর সাথে থাকবো। আমি হাউমাউ করে কাঁদলাম। তারপর যেটা নিয়তিতে ছিল সেইটাই হলো। ৩৫ থেকে ৩৬ বছর ধরে আমি প্রত্যেকটা রাতে কাঁদি। যাক, আস্তে 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 শুয়ে যায়। এর মধ্যে বলে রাখি, একটি মেয়ে ঠিক আমারই মতো অসহায়, তখন তো আমি ওখানে থাকতে থাকতে আমার হ্যাবিট হয়ে গেছে। এটা আমাকে দিয়ে আসার প্রায় ৭ বছর পর এই ঘটনাটা ঘটে যেটা আমি বলছি। একটা মেয়েকে নিয়ে আসে একটা ছেলে, তো আমি তো বুঝতে পারি, কারণ ওই ৭ বছরে না এরকম অনেক কাউকে দেখেছি, স্বামী নাম করে বউকে নিয়ে এসে ওখানে বিক্রি করে দিয়ে চলে গেছে কিছু টাকার জন্য। ঠিক ওরকম একটা মেয়েকে নিয়ে আসে। মেয়েটা ছিপছিপে রোগাটে গরম, নাক মুখ চোখ তার খুব সুন্দর। মেয়েটা অনেকটা বুঝতো, যেরকম আমিই ছিলাম বোকা, বুঝতে পারতাম না যে আমাকে কোথায় নিয়ে এসেছিল। আর তার দর্শন আমি আর পাইনি, সেই দিনই ছিল তার সাথে শেষ আমার দেখা।
আজ ৩৬ বছর ধরে আমি কলকাতার এই পতিতালয়ে যৌনকর্মী হিসাবে রয়ে গেছি, একদিনও আর তাকে দেখতে পাইনি। এবার বলি, আমাকে রেখে যাওয়ার ৭ বছর পর যেই মেয়েটির কথা বলছিলাম, ওই মেয়েটিকে যখন নিয়ে আসে তখন মেয়েটি বুঝতে পেরেছিল যে মেয়েটিকে একটা পতিতালয়, একটা বাজে জায়গায় একটা যৌনকর্মী হিসাবে ওকে বিক্রি করে দিয়ে যাচ্ছে। মেয়েটা যেই ছেলেটির সাথে আসে, ছেলেটিকে রীতিমতো চর থাপ্পড় ঘুষি মারছিল, কাঁদছিল, আকুতি বিকুতি মিনতি করে বলছিল, আমাকে এখানে রেখে যেও না, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে, আমি তোমাকে ভালোবেসে এসেছি, তুমি কটা টাকার জন্য আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছ। মেয়েটা বুঝতে পেরেছিল আমরা তো কাঠের পুতুল, দাঁড়িয়ে দেখছি আর চোখটা ছলছল করছে। মনে পড়ছে আজ থেকে ৭ বছর আগে আমাকেও আমার স্বামী নামক জানোয়ারটা এই পতিতালয়ে কলকাতায় ছেড়ে দিয়ে গেছিল, কিছু টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল। ছেড়ে যাওয়া বললে ভুল হবে। মেয়েটাও খুব কাঁদে, কান্নাকাটি করে, কিন্তু ওই মেয়েটা খুব তাড়াতাড়ি বিষয়টা বুঝে যায় যে আমি এখান থেকে আর বেরোতে পারবো না, আমার আর কোনো উপায় নেই, আমাকে এখানে থাকতেই হবে, কারণ আমি যেখানে আবদ্ধ হয়ে গেছি এখান থেকে একমাত্র আমার মৃত দেহই বেরোতে পারবে, এছাড়া আমি জীবিত অবস্থায় এখান থেকে যেতে পারবো না। মেয়েটি কারোর সাথে কথা বলতো না, খাবার খেত না, খুব খিদে পেলে শুকনো রুটি চিবাতো, কারণ ওখানে যারা মাসি ছিল তাদের কথা না শুনলে তারা খেতেও দিত না। অনেক অত্যাচার করতো, অনেক মারতো, পুড়িয়ে দিত, সিগারেটের ছ্যাঁকা দিত, অনেক কিছু ওখানে অত্যাচার হতো। তারপর সেই মেয়েটি প্রথম যেই দিন একজনের কাছে যায়, নতুন একজন তাকে পছন্দ করে, খরিদ্দার, সে বলে এই মেয়েটাকেই আমার চাই, সেই মাসিকে মন ভরে টাকা দেয়। তখন মাসি বলে, দেখো মেয়েটা কিছুতেই কথা শুনতে চাইছে না, ও কিন্তু মানছে না, ওকে কি মানিয়ে নিতে পারবে? দেখো বাবু, যদি মানিয়ে নিতে পারো তাহলে ৫০০ টাকা আমি তোমার কাছ থেকে আরো কম নেব, যাও তুমি মজা করো। তখন বলল, হ্যাঁ, যদি ভালোবেসে কথায় না মানে ২টো থাপ্পড় মারবো, এমনি সব শুনবে, যা করতে বলবো তাই করবে। সে চলে যায়। আমি সামনে দাঁড়িয়ে, আমার মতো অনেকেই অসহায় দাঁড়িয়ে রয়েছে। তখন রাতের বেলা সেই দিনকে মেয়েটাকে শেষবারের মতো দেখলাম। মেয়েটা একটা জলের বোতল হাতে করে নিয়ে যায়, একটা জলের বোতল হাতে করে নিয়ে যায়। আর মেয়েটা সেদিন নিজে থেকে খুব সুন্দর সজ্জা সেজেছিল, লাল রঙের একটা শাড়ি, বেশ জরির কাজ করা, মাথায় জুঁই ফুলের এক ঝাঁক, সুন্দর করে জুঁই ফুলের মালা, টানা টানা কাজল, কপালে একটা লাল টিপ, আর ঠোঁটটা বেশ লাল করে লিপস্টিক, সুন্দর করে সেজে যখন যায়, ওর গা দিয়ে একটা অপূর্ব ফুলের বলো কি কোনো সুগন্ধি ব্যবহার করেছিল ঠিক জানা ছিল না, হয়তো আমারই মতো সাজাগোজা জিনিস ও নিয়ে এসেছিল সাথে, সেটাই ও হয়তো সেদিনকে ভালো করে ব্যবহার করেছিল তার গায়ে। ভোর রাত ৩টের সময় হঠাৎ করে হই 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 হই, তখন আমরা সবাই এক জায়গায় জমা হই। সেই মেয়েটি যেই ঘরে ছেলেটির সাথে গেছিল সেই ঘরের বাইরে আমরা ভর্তি করে মেয়েরা দাঁড়িয়ে রয়েছি। তখন দেখলাম মেয়েটি মারা গেছে। ওই যিনি ছিলেন ছেলেটা, মানে কাস্টমার, উনি কোনো রকমে জামা কাপড়টা পরতে পরতেই ছুটতে পালিয়ে যায়। আদে যদি পুলিশ কেস হয়, যদি তাকে ধরে নিয়ে যায়, কিন্তু সেরকম কোনো অসুবিধা ছিল না, কারণ ওখানে যারা মাসি রয়েছে ওখানে তাবর তাবর মানুষ আসে, ওখানে কোনো অসুবিধা হয় না। কে মরে গেল কে না মরে গেল ওখানে জানাও যায় না, কেউ বুঝতেও পারে না, কারণ কারোর উপর কোনো টানই নেই, কারোর কোনো খোঁজই নেই, কারোর পরিবার তো জানেই না যে আমার মেয়ে সন্তানটা কোথায় বসবাস করছে, কোন লোকের বাড়িতে কাজ করছে। মরে গেলেই বা কি দোষ আছে? মরে গেলে তারা নিয়ে গিয়ে ওইখানেই পেছনে তাদেরকে পুঁতে দেওয়া হতো, সে যেই ধর্মেরই হোক, কাউকে পোড়ানো হতো না। যাই হোক,
তারপর দেখলাম মেয়েটা মরে মাটিতে পড়ে আছে, মেয়েটার মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে আমরা সবাই ভয় পেলাম, আমরা আতঙ্কে আতঙ্কে জীবন কাটাতে শুরু করলাম। কারণ মেয়েটি যেদিন মারা যায়, মেয়েটিকে যখন ওই মৃতদেহটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই যে মাথা ফেটে গেছে, মেঝেতে পড়েছিল, ওর শরীরের অর্ধেক রক্ত মেঝেতে পড়ে ছড়িয়ে রয়েছে, সেই রক্তটা পরিষ্কার করার দায়িত্বটা আমার ছিল। আমি যখন রক্তটা বালতি আর একটা নেথা দিয়ে পরিষ্কার করছি, সমানে বমি করছি, সমানে তুলছি, আমাকে মাসি এসে বলল, এখানে ন্যাকামো হচ্ছে, তাড়াতাড়ি পরিষ্কার কর, নালে আজকে ওর হয়েছে, কালকে তোর এরকম অবস্থা হবে। এখানে ঠিকমতো কাজ না করতে পারলে এরকমই কিন্তু গতি হয়। তোদের ডেড বডি কেউ বুঝতেও পারবে না তোদের মৃত লাশটা কোথায় গেল। ভয় পাবি না, পরিষ্কার কর, ভয় ভয় থাকবি, কথা বেশি এখানে বলবি না, একদম চুপ। ভয়তে আমি তাড়াতাড়ি করে বালতি নিয়ে পরিষ্কার করলাম রক্তটাকে। মেয়েটাকে চোখের সামনে দেখছি, ওর যে মৃত দেহটা তুলতে পারছে না, মৃত দেহটা তোলার মতো ক্ষমতা ৩-৪ জনের নেই, তার দেহটা এত ভার হয়ে গেছে। মেয়েটি মারা গেছে ঘন্টাখানিকও হয়নি, জানি না মেয়েটা ওই ঘর থেকে হয়তো যেতে চাইছিল না। আমরা সবাই তখন আলোচনা করছি যে কি ব্যাপার হলো, এরকম কেন হচ্ছে। কারণ তার আগেও ওখানে বিষ খেয়ে আত্মহত্যা করতেও দেখেছি, যে পারিনি, মারা গেছে। শরীরের ধকল, এত পরিশ্রম, এত কাজ, নানা রকম মানুষ আসে, নানা রকম ভাবে অত্যাচার করে, সবাই তো সেগুলো সহ্য করতে পারে না। যাই হোক, মেয়েটিকে নিয়ে গিয়ে ঠিক পেছনে একটা ফাঁকা জায়গা ছিল। ওই সময় তো অন্যরকম কলকাতা ছিল, আজকের কলকাতা আর আজ থেকে ৩৫ বছর আগেকারের কলকাতা অনেক অনেক আলাদা ছিল, পার্থক্যটা অনেক ছিল। ওখানে নিয়ে গিয়ে রাত ৩:৩০-র সময় মেয়েটিকে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়। মেয়েটি ওখানে একটা ধূপ শুধু ধরানো হয়, আর আমরা যারা ছিলাম আমাদেরকে সেই যে মাসি, উনি হচ্ছে মহান ওখানের, ওই মাসি বলল যে তোরা যা গিয়ে ওখানে দেখ, ধূপ দিয়ে আয়, বুঝেছিস, আর হাত পা ধুয়ে সবাই তোদের যার যার ঘরে যাবি, আজকে আর কেউ ব্যবসা হবে না, ঘরে গিয়ে সবাই ভালো করে গা টা ধুয়ে স্নান টান করে ঘুমাগে, কাল রাতের বেলা আবার আগের মতো সব কাজ চালু হবে, কালকে সকালবেলাও তোদের অত চাপ নেই, যা চলে যা। যাক, মেয়েটার জন্য একটা বেলা বাঁচবো। গেলাম, তারপর থেকে শুরু হলো নানা রকম ভৌতিক অত্যাচার, যেটা হচ্ছে পরের দিন রাতের বেলা যখন ওই ঘরে আমাদেরকে কাস্টমার দিয়ে পাঠিয়ে দেয়, আমরা যাই, আমাদের মধ্যে একটি মেয়ে যায়, তার নামটা আমি এখানে নিলাম না, যদিও সেটা কাল্পনিক নামই। তো মেয়েটা যাওয়ার পর ওখানে হঠাৎ করে চিৎকার, একটা চেঁচামেচি, সবাই এমনভাবে ওখানে চিৎকার করতে শুরু করে। কি হয়েছে, আমরা ভয় পেয়ে গেলাম যে কি হয়েছে হঠাৎ। এর আগেও তো মেয়েটা এরকম কাজ করেছে, ও তো আমার থেকেও পুরনো, তাহলে এত চিৎকার চেঁচামেচি কেন? যখন ওখানে ছুটে যাই তখন লক্ষ্য করলাম মেয়েটার বাঁ দিকে চোখ থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমাদের যে মাসি ছিল, সে মাসি বলল যে কি হলো, তোমাকে আমি এরকম ভাবে তো ওকে ব্যবহার করার জন্য দিইনি, 2টো টাকার জন্য এরকম করে যদি প্রত্যেকদিন আমাদের মেয়ের অত্যাচার হয়, শারীরিক অত্যাচার, তাহলে পরে আমি খাবো কি, আর এই মেয়েগুলোর পেট কি করে চালাবো? তখন সে বলল আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ওই যেই ঘরটায় আগের দিন মেয়েটি মারা গেছে সেই মেয়েটির আত্মা করেছে। সেই কথাটা বলে সেখানের ওই মেয়েটি যে ওই ঘরে লোকটির সাথে ছিল। তারপর থেকে হয়ে গেল আমাদের আতঙ্ক, কারণ প্রত্যেক দিন না রাতের বেলা ঠিক পায়ের নুপুরের শব্দ, আর ওই মাথায় যে জুঁই ফুল লাগিয়েছিল তার একদম শেষ দিনে সেই ফুলের গন্ধ রাত হলেই চারিপাশে না মম করতো। আমরা ভয় পেতাম ওই ঘরটার সামনে দিয়ে যাতায়াত করতে, এত ভয় লাগতো না, সেটা ধারণাও করতে, মানে সেটা বলে বোঝাতেও পারবো না, ধারণার বাইরে এতটা ভয় লাগতো। এরকম করতে করতে প্রায় 2-3টে বছর
কিভাবে যে কেটে গেল জানি না। আর ওই যে মাসি, ওই মাসি তাবর তাবর কলকাতার ওঝা তান্ত্রিক, অনেক মুসলিম ওঝা সবাইকে নিয়ে আসতো যে ওই ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। কারণ ওই ঘরে কোনো রকম ব্যবসা হতো না, কেউ থাকতেই পারতো না। এই পরেও নতুন নতুন অনেক মেয়ে ওখানে আসতে থাকে। তারপরেও ওই ঘরেই কিন্তু পরপর 2 বছরের মধ্যে 2টো মেয়ে মারা যায়, অস্বাভাবিক মৃত্যু। তারপর ওখানে যারা ছিল তারা তখন বলল যে এখানে আর এরকম করে তো ব্যবসা করা যাবে না, এটা তো বন্ধ হয়ে যাবে। এই মেয়েটার আত্মা এখানে কাউকে ব্যবসা করে খেতে দেবে না, এখান থেকে মেয়েটার আত্মাকে সরাতে হবে, নালে আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে। তখন সেই মাসি 1 সপ্তাহের জন্য তার এই কাজ বন্ধ রেখে চলে গেল বেনারস। বেনারস থেকে একজনকে নিয়ে এসে আমাদেরকে বলল ইনি হচ্ছে গুরুজি, বেনারসের বড় গুরুজি, ইনি থাকবে এখানে। আর ইনি এখানে থেকে দেখবে রাতের বেলা কি হয়। তখন সেই গুরুজি ওখানে থাকতে আরম্ভ করলো। প্রায় 2 দিন থাকার পর গুরুজি বলল যে দেখ বেটি, আমি এখানে কাজ করে দেবো খুব অল্প টাকায়। সেইটা বলছে হচ্ছে ওখানের মাসিকে, বলছে আমি অল্প টাকায় কাজটা করে দেবো, কিন্তু তোর এখানে একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, সেই মেয়েটার সাথে আমি থাকবো। তখন সেই মাসি হাসতে হাসতে বলল, হ্যাঁ গুরুজি, তোমার যাকে পছন্দ তুমি নাও না, কি অসুবিধা আছে, দেখো তোমার কাকে ভালো লাগে। এই হচ্ছে গুরুজির মানে কি বলবো চরিত্র। যত শুনবে দর্শক বন্ধুরা তত না অবাক লাগবে, অবাক। তখন আমাদের এই দিদিভাই বলেন, জানো ম্যাডাম, আমরা কোথায় যে বাস করছি বুঝতে পারছি না। যে গুরুজি, যার পায়ে আমরা প্রণাম করছি গুরুজি বলে, সেই গুরুজি এখানে মেয়েদের ভোগ করতে চাইছে। তার এমন কাউকে ভালো লেগে গেছে যার জন্য সে কাজ করে দেবে, কিন্তু তার বিনিময় তাকে কাউকে দিতে হবে, সাথে সে অল্প স্বল্প কিছু তার পারিশ্রমিক নেবে। তাই রাজি হলো। তারপর সেরকমই তার পছন্দ হলো, সেরকমই কাজ হলো। কিন্তু উনি বলল এই বাড়িটা মানে যেই ছোট্ট একটা কামরা যেখানে মেয়েটি মারা গেছিল, ওই কামরাটা সুন্দর করে উনি ধুনো দিল, কিছু মন্ত্র পাঠ করলো, কিছু কাজ করে বলল যা পরিষ্কার করে দিয়েছি, এই ঘরে এবার থেকে আর কিছু হবে না, যা তোর মেয়েরা ব্যবসা করুক বলে সে চলে যায়। তারপর ওখানে আবারও যখনই কেউ যেত, আবারও কিন্তু তাদের সাথে নানা রকমভাবে ভৌতিক ঘটনা ঘটত। এমনকি আমাদের যে দিদিভাই ঘটনাটা শেয়ার করেন, বলে আমি একদিন রাতের বেলা দাঁড়িয়ে রয়েছি ওই ঠিক যে ছোট্ট ঘরটার কথা বললাম যেখানে মেয়েটি নিজে আত্মহত্যা করেছিল, ওই ঘরটার বাইরে। বলছে সেদিনকে না অত কাস্টমার নেই, পুরো ফাঁকা। দাঁড়িয়ে রয়েছি, আমার পাশ থেকে একটি মেয়ে ওখানে থাকে, অনেক মেয়ের মধ্যে একটি মেয়ে আমাকে বলল, কিরে রেখা, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন, রাতে শুবি না, শুতে চল। আমি বললাম যাবো, যা না। তো ও তখন আমাকে বলল, চল একটু খাবি নাকি, খেলে দেখবি রাতে ঘুমটা ঠিক হবে। আমি তখন বললাম না, আজকে আর খেতে ইচ্ছা করছে না। ও কাস্টমার থাকলে একটুখানি জোর করে তো খেতে হয়, কিন্তু আজকে আর খাবো না, আজকে কিছু চিন্তা করছি। হঠাৎ জানি না খুব মায়ের কথা মনে পড়ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কথা ভাবতে ভাবতে চোখে জল আসে, একা একা দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে সেই যে জুঁই ফুলের একটা সুন্দর সুবাস আমার নাকে ভেসে আসে। আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি, কারণ দেখবে সাধারণত আমরা যখন নিজে থেকে কাঁদি তখন না একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, আমরা তখন নিঃশ্বাস টানতে থাকি ভেতর দিকে, নাকটা টানে। তো কিছু সময়ের জন্য গন্ধটা পায়, কিন্তু আমাদের দিদিভাই বুঝতে পারে না যে সেই জুঁই ফুলের গন্ধটা আবারও বেরোচ্ছে। তখন ওখান থেকে সরে যায়। হঠাৎ যখন ওখান থেকে হেঁটে নিজের যে ছোট্ট একটা ঘর যেখানে আমাদের দিদিভাইকে থাকার জন্য দেয়, ওই ঘরের দিকে যখন যাচ্ছে, দিদিভাইয়ের ঘরের নম্বর ছিল 17, ওখানে সবার ঘরের নাম্বার দেওয়া থাকে।
দিদিভাই বলে আমার 17 নম্বর ঘরে আমি যখন যাচ্ছি আমার পিছনে পায়ের নুপুরের একটা হালকা হালকা একদম হালকা ছুম 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 করে একটা শব্দ হচ্ছে, আর সাথে খুব মানে আমাকে চারপাশ থেকে ম করছে ওই জুঁই ফুলের একটা সুন্দর সুবাস। আমি তখন থমকে দাঁড়িয়ে পড়ি, কারণ আমার শরীর পুরো ওখানে জানা দেয় যে আমি যেখানে এখন রয়েছি আমার আশেপাশে কোনো অশরীরই রয়েছে, আর সে অশরীরই সেটা কে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি ওখানে দাঁড়িয়ে পড়ি, কিন্তু বুঝতে পারছি আমার পেছনে পায়ের নুপুরের শব্দটাও কিন্তু দাঁড়িয়ে পড়ে, মানে যেই মেয়েটি মারা গেছে কয়েক বছর আগে আমাকে পাশ থেকে এসে আমার সামনে দাঁড়ায়। আমি নিজের চোখে দেখি তার একটা জলঝল করছে অবয়ব, তার চোখ দুটো দিয়ে জল পড়ছে, তার একটা পুরো ছায়ার মতো, কিন্তু তার মুখ আমি বুঝতে পারছি তার চোখ ভেজা। আমাকে বলছে এখান থেকে পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা, নালে আমার মতনই মরতে হবে, এখান থেকে পালিয়ে যা। সেই দিন জানতে পারি মেয়েটি সুসাইড করেনি, মেয়েটিকে সেদিন মার্ডার করা হয়েছিল। যে পালিয়ে গেছিল সে কোনো কাস্টমার ছিল না, সে ছিল সেই যেখানে আমরা থাকি ওইখানেরই ওই মাসির পোষা গুন্ডা। সে তাকে মার্ডার করে দিয়ে গেছে, মার্ডার করে দিয়ে গেছে কারণ ওই মেয়েটি দেখে দেখে এখানে আরও যারা মেয়েরা ছিল তারা একগুয়েমি হয়ে যায়, বদমাইশি করছিল, মুখে মুখে কথা বলতো, কাজ করতে চাইতো না, যে পার্টি দিত তার সাথে যাবে না, তাদের তখন পছন্দ চলে আসে, তারা কথা শুনতো না। দেখছে এই মেয়েটার জন্য এতগুলো মেয়ে আমার হাতছাড়া হয়ে যাবে, যার কারণে মেয়েটাকে মেরে ফেলা হয়। আর সেইটা আমাদের দিদিভাই সেদিন জানতে পারে। দিদিভাই বলে ম্যাডাম আমি জেনেও তো কিছু করতে পারবো না, কারণ আমি যদি মুখ খুলি তাহলে হয়তো আমিও এতদিন মরে যেতাম, আমিও বেঁচে থাকতাম না। এই ঘটনাটা আমাকে পাঠান, আমি ঘটনাটা তোমাদের শেয়ার করলাম। প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনাটা একদম বাস্তব ঘটনা। এর আগেও আমি তোমাদের এরকম একটা ঘটনা এরকমই জায়গা থেকে উঠে আসা সত্য ঘটনা তোমাদের শেয়ার করেছিলাম। আশা করি তোমাদের ঘটনাটা শুনে অনেকটা শিক্ষা হয়েছে, আর কার কিরকম লেগেছে, কারণ প্রতিটা মানুষের কিন্তু মতামত ভিন্ন ভিন্ন হয়। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। আজকে আসবো, আর হ্যাঁ যেতে যেতে সবাইকে বলবো আজকে প্রথম তোমাদের সাথে আমার এই নতুন সেটআপে বসে ঘটনা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।